হিবায়ে দাদা দাদা করছি পিতা আমরা দুটি ভাইয়ে পিতা পিতা আপনি বলুন পিতা হাই গো আহাদি কেনে মহসর পিতা হাতের চাবুক দিয়া গো হাতের চাবুক দাদা 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 হায় শিশুকালে বলছেন পিতা দুধ কলা মহারাজ প্রহরী তো এখন আপন দুলালকে নিয়ে প্রাসাদে ফিরে এলো না। আমি অযথাই ভাবছি ছোট রানী পিতা পিতা এই তো পিতা আমরা দুবাই চলে এসেছি পিতা পিতা কে কে তোদের পিতা আমি না 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 আমি আমি তোদের পিতা নই তোদের পাপ মুখে আমি আর পিতা ডাক শুনতে চাই না পিতা হে কি বলছেন পিতা আমরা দুটি ভাই এমনই কি অপরাধ করেছি যে ওরে ওরে কুলাঙ্গারের দল তোরা তোরা আবার ও মাথা নিচু করে দিয়েছিস আর আর তোরা জানতে চাচ্ছিস তোরা কি করেছিস তোরা যে অপরাধ করেছিস আজ তোদের শাস্তি তোদের ভোগ করতে হবে পিতা 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 হায় কি অপরাধ করেছি পিতা আমরা দুটি হিবায়ে দাদা দাদা হায় কি অপরাধ করছি পিতা আমরা দুটি ভাইয়ে পিতা পিতা আপনি বলুন পিতা হাই গো আহাদি কেনে মহসর পিতা হাতের চাবুক দিয়া গো হাতের চাবুক দাদা 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 হায় শিশুকালে বলছেন পিতা দুধ কলা খাওয়ায়া পিতা পিতা পিতা
হায় শিশুকালে পালসের পিতা দুধ কলা খাওয়ায়া দাদা 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 হাই গো আজি কেন মারতে পিতা বুকে লাতি দিয়া গো বুকে লাতি দিয়া দাদা দাদা পিতা পিতা গো, আমরা দুটি ভাই এমন কি অপরাধ করেছি যে তার জন্য হাতের চাবুক দিয়ে আমাদেরকে এমনি ভাবে মারলেন? একটি বার খুলে বলুন পিতা, একটি বার খুলে বলুন। ওরে ওরে কুলাঙ্গার, তোর আমার উঁচু মাথাটা কেটে নিচু করে ফেলেছিস। তোরা জানতে চাস তোরা কি অপরাধ করেছিস? তোরা যে অপরাধ করেছিস তার শাস্তি তোদের ভোগ করতে হবে, কিন্তু তার আগে সেনাপতি মীর কাসেমকে আমার প্রয়োজন। এই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দে। জয় হোক মহারাজের জয় হোক। আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? একই মহারাজ, আপনার পাশে দেখতে পাচ্ছি ছোট রানী। ছোট রানী দাঁড়িয়ে রয়েছে, আপনি হাতে চাবুক নিয়ে সিংহাসনে বসে আছেন। ওপর পাশে দেখতে পাচ্ছি আপনার দুলাল দুলাই লঙ্কিত। বলুন মহারাজ, আপন দুলাল এমন কি অপরাধ করেছে? সেনাপতি মীর কাসেম, তুমি কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? না মহারাজ, আমি সারা জীবন আপনার হুকুম পালন করেছি, কোনোদিন কোনো কাজের কৈফিয়ত আমি চাইনি। কিন্তু আজ আমার যে বড় জানতে ইচ্ছে করছি মহারাজ, এটা আমাকে খুলে বলুন মহারাজ, আপনার দুলাল এমন কি অপরাধ করেছে? কাকা কাকা শোনো সেনাপতি মীর কাসেম, কুলাঙ্গার দুইটি সন্তান শিকার তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে। তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে, তাতে তো দোষের কিছু নয় মহারাজ। তা তো আমিও জানি, কিন্তু মীর কাসেম ছেলের দাবি নিয়ে প্রবেশ করেনি। কিসের দাবি নিয়ে তারা মায়ের মন্দিরে প্রবেশ করেছিল মহারাজ? তারা তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে তার মায়ের কাছে না হে কথা বলবেন না মহারাজ, হে কথা তমাম পৃথিবীর মানুষ বিশ্বাস করবে, আকাশ বাতাস বিশ্বাস করতে পারবে না, ৩৩ কোটি দেব দেবতা বিশ্বাস করতে পারে। এই কথা স্বয়ং মহারাজ আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু আমি বিধর্মী মুসলিম যুবক সেনাপতি মীর কাসেমের কথা কখনো বিশ্বাস করিনি মহারাজ। কিন্তু তার যে উপযুক্ত প্রমাণ রয়েছে, হ্যাঁ হ্যাঁ প্রমাণ রয়েছে। দেখবেন এই সেই আপনের গায়ে চাদর, দেখুন ভালো করে দেখুন। আমার হাতটা থরথর করে কাঁপছে কেন? পায়ের তলায় থেকে মাটি সরে যাচ্ছে কেন? আকাশটা ভেঙে মাথায় পড়ছে কেন? কে যেন আমাকে বলছি, ওরে সেনাপতি মীর কাসেম, এই দুষ্ট চাদর তোর হাতে নিলে এখনো তুই দাঁড়িয়ে রয়েছিস, ফেলে দে এই দুষ্ট চাদর, তুই ফেলে দে। মহারাজ আপনি বিচার করুন, মহারাজ আপনি বিচার
আপনি বিচারক, তাই আমি আমার আমি উপযুক্ত বিচার বিচার করব। চাই। এমন বিচার করব যা দেখে তাম পৃথিবীর মানুষ আতঙ্কে শিউরে ওঠে। কিন্তু তার পূর্বে মাস্টারকে আমার প্রয়োজন। কে আছিস? মাস্টারকে দরবারে পাঠিয়ে জয় হোক মহারাজের, জয় হোক। একই মহারাজ, আপনি হাতে চাবুক নিয়ে বসে আছেন। অপর পাশে দেখতে পাচ্ছি ছোট্ট রানী দাঁড়িয়ে আছে। ওই দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি সেনাপতি মীর কাসিম মুখখানা মলিন করে দাঁড়িয়ে আছে। এই পাশে দেখতে পাচ্ছি আপনার স্নেহের আপন দুলাল, দুলাই লুণ্ঠিত। বলুন মহারাজ, আপন দুলাল এমন কি অন্যায় করেছে? তার পূর্বে বলো, আপন দুলালকে আমি তোমার কাছে কি জন্য দিয়েছিলাম? তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেই একটি আদর্শ মানুষ করে তুলতে। আর তুমি তাদের কেমন মানুষ করে গড়ে তুলেছ যে শিক্ষায় আমার উঁচু মাথাটা নিচু হয়ে গেছে। না মহারাজ, না, এমন কোন শিক্ষা আমি দেইনি যে শিক্ষায় আপনার উঁচু মাথা নুচু হয়ে যাবে। বলুন মহারাজ, আপন দুলাল এমন কি অন্যায় করেছে? তাহলে শোনো, আর এই কুলাঙ্গার দুটি সন্তান সে কারের নাম করে তারা তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, তাতে দোষের কি হতে পারে মহারাজ? তা তো আমিও জানি, ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে সে দোষের কিছু না, কিন্তু তার তো দাবি নিয়ে প্রবেশ করেনি। কিসের দাবি নিয়ে প্রবেশ করেছিল? তারা তার মায়ের চেয়েছিল প্রেম ভিক্ষা। কথা বলবেন না মহারাজ, আপনার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার পায়ের তলা থেকে বাড়ি সরে যাচ্ছে। এই পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে। সে কথা আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু আমি শিক্ষাগুরু এক কথা কিছুতেই বিশ্বাস করতে পারি না। কিন্তু তার যে উপযুক্ত প্রমাণ রয়েছে। প্রমাণ রয়েছে? কিসের সেই প্রমাণ? এই সেই প্রমাণ যে চাদর আপনি আপনকে দিয়েছিলেন, এই সেই চাদর। ভালো করে দেখুন, ভালো করে। কি? যে আমার দেওয়া চাদর, কিন্তু চাদর হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতটা থর থর করে কাঁপছে। নদীর স্রোত বন্ধ হয়ে যাচ্ছে। এ যেন আমাকে ডেকে বলছে, তুমি না ওদের শিক্ষাগুরু, তুমি শিক্ষাগুরু হয়ে এই দূষিত চাদর হাতে নিয়ে এখনো দাঁড়িয়ে রয়েছ কেন? ফেলে দাও, ফেলে দাও, এই ফেলে দাও দূষিত চাদর। মহারাজ, মহারাজ, আমার তো তার ধৈর্য বাদ বাঁধছে না। আপনি বিচার করুন, আপনি বিচার করুন।
বিচার আমি করবই, এমন বিচার করব যা দেখে তাম পৃথিবী শিউরে উঠে। এই দুটি সন্তানকে যে অপরাধ করেছে তার শাস্তি ক্ষান্ত হন মহারাজ, ক্ষান্ত হন মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ আমি বলছিলাম কি মহারাজ, আপন দুলাল হয়েছে সাবালক প্রাপ্ত, আর ছোট রানী হয়েছে নবীনা যৌবন প্রাপ্ত। হয়তো যৌবনের নেশায় একটু একটু ভুল করেই ফেলেছে মহারাজ, আপনি তো পারেন তাদেরকে ক্ষমা করে দিতে মহারাজ। বাহ বাহ বাহ, চমৎকার। আমার মন বলছে এই কথার জন্য আপনাকে পুরস্কৃত করা দরকার, কিন্তু আমি ভাবছি আপনাকে কি দিয়ে আমি পুরস্কৃত করব। আপনার গলায় কি ফুলের মালা দিব না জুতোর মালা দিব? সেনাপতির কাছে সেনাপতির কাছে তোমার তুমি কি বলে গেছো? তো সারা নয়, এটা হচ্ছে মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করেন। মহারাজ, আমি আর সহ্য করতে পারছি না, আপনি ওদের বিচার করবেন কিনা বলুন। হ্যাঁ হ্যাঁ, বিচার আমি করব। এই কুলাঙ্গার দুটি সন্তান যে অপরাধ করেছে তার বিচার আমি করবই। যে অপরাধ করেছে তার শাস্তি দিলাম মৃত্যুদণ্ড। ঘাতককে দরবারে পাঠিয়ে দে। মহারাজ, নিজের সন্তান দুটোকে মৃত্যুদণ্ড দিলেন। আকাশ স্তব্ধ, বাতাস স্তব্ধ, স্তব্ধ সারা দুনিয়ায়। আরামে শুয়েছিলাম রাজবাড়ি বারিন্দায়, বহুদিন পর রাজ দরবারে ডাক পড়েছে। জানি না কোন মায়ের সিঁদুর মুছে দিতে হবে, জানি না কোন মায়ের সন্তানের উপর আমাকে গর্দন চালাতে হবে। বলুন বলুন মহারাজ। যাও ঘাতক, এই কুলাঙ্গারকে দক্ষিণ শ্মশানে নিয়ে বদ্ধ ভূমিতে নির্মমভাবে তাজা রক্ত এনে ছোট রানীকে উপহার দিবে। মহারাজ, আমি পারবো না মহারাজ, এই আপনার দুলালকে হত্যা করতে আমি পারবো না মহারাজ। বলে তুমি আমার বেতনভুক্ত কর্মচারী, আমি তোমাকে যে আদেশ করব তাই তোমাকে পালন করতে হবে। মহারাজ, সারা জীবন আপনার হুকুম পালন করেছি, কত মায়ের বুক খালি করেছি, কত সন্তানের উপর গর্দন চালিয়েছি, কিন্তু আজ আমি পারবো না মহারাজ আপনার দুলালকে আমি হত্যা করতে। তুমি কি আমার কাজে কৈফিয়ত চাচ্ছ? না মহারাজ, না মহারাজ, আমি ঘাতক। আপনার দুলালকে আমার বুকে এনে ভালোবাসতে পারিনি, কিন্তু দূর থেকে আমার ভালোবাসার শালিত্য দিয়েছি। আমার চোখের সামনে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে আপনার দুলাল, আমি তাদেরকে হত্যা করতে পারবো না। তাহলে তোমার চাকরি
মহারাজ, প্রয়োজনে তা চাকরিকে ইস্তফা দিয়ে এই প্রাসাদের বাইরে চলে যাব, সাধারণ মানুষের মতো দিন যাপন করব, তবু আপনার দুলালকে আমি হত্যা করতে পারবো না। ঘাতক, বলে যেও না ঘাতক, তুমি আমার বেতনভুক্ত কর্মচারী। মহারাজ, এই রইল আপনার দেওয়া খরগন। মহারাজ, আমি চলে যাচ্ছি, আমি ঘাতক। যাবার বেলা আপনাকে আমি একটি কথা বলে দিতে চাই, আপনি যার কথা বিশ্বাস করে এই আপনার দুলালকে হত্যা করতে চেয়েছেন, এই ভুল আপনার একদিন ভেঙে যাবে। সেদিন শত কাঁদলেও আপনার কাছে কাউকে পাবেন না, আপনার কাছে কাউকে পাবেন না। মহারাজ, ঘাতক যে চলে গেল। এক ঘাতক চলে গেছে, তাতে কি হয়েছে? প্রয়োজন হলে আমি আরেক ঘাতক আনবো। আর ঘাতককে ডাকতে হবে না জনাব, আমি নিজেই ঘাতক সেজে বসে আছি। একই মাস্টার, তুমি না শিক্ষাগত, তুমি কি পারবে আপন দুলালকে হত্যা করতে? কেন পারবো না মহারাজ? আপনি যদি পিতা হয়ে পুত্রকে হত্যার আদেশ দিতে পারেন, তাহলে আমি শিক্ষাগুরু হয়ে কেন পারবো না হত্যা করতে? ওরে আপন, ওরে দুলাল, গুরুজি, ওরে চলে আয়, গুরুজি। ওরে শিক্ষা হয়। জয়! এখানে নয় মাস্টার, ওদেরকে ওই দক্ষিণ শ্মশানে নিয়ে হত্যভূমিতে হত্যা করে ঠিক আছে, হ্যাঁ, আমি তাই করছি। ওরে আপন, গুরুজি, ওরে দুলাল, গুরুজি, তোরা আমার সাথে চলে আয়। এই কাছে গুরুজি, গুরুজি, আপনি একটু অপেক্ষা করুন, গুরুজি। আমরা শেষবারের মতো পিতার কাছ থেকে আমরা বিদায় নিয়ে নেই। ঠিক আছে, সে আলোকে জান করে দে, যেতে হবে আজ জমের ঘরে। সে আলোকে জান করে দে, যেতে হবে আজ জমের ঘরে। সে আলোকে স্থান করে দে, যেতে হবে আর জমের ঘরে। সে আলোকে তুমি থাকো মহাশোকে, চলেছি দুবার জমের ঘরে। দাদা, থাকো পিতা তুমি মহাসুখে, চলেছি দুই ভাই জমের ঘরে। জম আমাদের ডাক দিয়েছে, যেতে হবে
ঘরে কাকা মামা বলে আর ডাকবো কারে মাঝে মুদের নাই এই সংসারে মামা বলে আর ডাকবো কারে মাঝে মুদে নাই এই সংসারে মামা বলে ডাক দিয়েছে যেতে হবে আজ জমের ঘরে করে দে যেতে হবে আজ জমের ঘরে ওরে আপন গুরুজি ওরে দুলা গুরুজি তোদের কান্না আকাশ ফেটে বৃষ্টি ঝরতে পারে, কিন্তু তোদের নিষ্ঠুর পিতা এতটুকু দয়া নেই। চল চল তোরা আমার সঙ্গে চল। কে সেনাপতি বীর কাশেম, তোর পাথরের মতো দাঁড়িয়ে রয়েছ কেন? তুমি না একদিন বলেছিলে তুমি জীবিত থাকতে আপন দুলালের কোনো ক্ষতি হবে না, তাহলে আজ আপন দুলাল মরণ পথের যাত্রী কেন? বন্ধু আমি নিরুপায় বন্ধু, কত পড়ছি কোলে আমার যে হাত দুটো পাতা, তুমি ওদেরকে নিয়ে যাও বন্ধু। হরে আপন হরে দুলাল গুরুজি গুরুজি আই তোরা গুরুজি চলে আয়, আর কোনো কথা নয়, চলে আয় বলছি। তাই চলুন গুরুজি তাই তাই চলুন। চলুন পিতা 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 মহারাজ আমিও চলে যাচ্ছি মহারাজ, যে প্রাসাদের মধ্যে আপনার দুলালের জায়গা হলো না, সেখানে আমি আর থাকবো না মহারাজ। মীর কাসিম, তোমরা সবাই আমাকে ফেলে চলে গেছ, কেন মহারাজ? আমরা চলে গেলে আপনার পাশে তো ছোটু রানী দাঁড়িয়ে আছে, আর পরামর্শদাতা হিসাবে মন্ত্রী জন বাহাদুর আছে। আমি চলে গেলে আপনার তো কষ্ট হবার কথা নয়। আমি চলে যাচ্ছি মহারাজ। সেনাপতি মীর কাসিম, তোমার এই প্রধান সেনাপতির পদ মহারাজ, কি
হবে আমাকে সেনাপতির পদ থেকে? আপনি বলতে পারেন? মহারানী স্বর্গ থেকে যখন আমাকে বলবে, ওরে সেনাপতি বীর কাছে, তুমি জীবিত থাকতে আমার আপন দুলাল আজ ঘাতকের হাতে গেল, আমি কি জবাব দিব বলতে পারেন মহারাজ? তাই তো সব কিছু অপেক্ষা করে আমি চলে যাচ্ছি। সেনাপতি মীর কাসেম, এই প্রাসাদের প্রতিটি ইটা বালুর সঙ্গে আমার শ্বাস প্রশ্বাস মিশে আছে। আমার খুব কষ্ট হচ্ছে মহারাজ, আমি চলে যাব। চলে যাবে? মহারাজ, আমি সাধারণ মানুষের মতো দিন যাপন করব।